শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আয়নাঘর ভাঙতে ৪৮ ঘন্টার আলটিমেটাম। এরপরেই জানিয়ে দিব হাসিনার স্বৈরাচার শাসন হটাতে যাদের অবদান অসামান্য। যুক্তরাজ্য, আমিরাত, সৌদি ও ফিনল্যান্ডে আশ্রয় খুঁজছেন হাসিনা। জানাবো মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলবে বলছে তারেক রহমান। এবং সর্বশেষ থাকবে লাশ পুড়িয়ে দেওয়ার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় মিয়া গোলাম পরোয়ারের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আয়নাঘর ভাঙতে ৪৮ ঘন্টার আলটিমেটাম। বাংলাদেশ গুম পরিবার আয়নাঘর উন্মোচন করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিখোঁজ ও গুম ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গুম পরিবারের স্বজনরা এই হুঁশিয়ারি দেন। না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক ও লেক্সাস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ বিলাল হোসেন বলেন, ২০১৬ সালের ১০ অক্টোবর র‍্যাব ১ আমাকে ধরে নিয়ে যায়। ১ মাস ১০ দিন আমার উপর নির্যাতন চলেছে। আমি যতদিন ছিলাম শুধু কান্নার আওয়াজ পেয়েছি। সেখানে ছোট্ট ছোট্ট ঘর, বাইরের কোনো আওয়াজ আসতো না। অনেক শর্ত দিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে আমাকে ছাড়া হয়েছিল। মোহাম্মদ বিলাল হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ২৭ আগস্ট বর্তমান সরকার ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে গেজেট আকারে প্রকাশ করেছে। সেই গেজেটে ৪৫ দিনের মধ্যে তদন্ত করে মন্ত্রণালয়ে একটি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়। কিন্তু ১৫ দিন পরও তারা কোথায় বসবে, কিভাবে তদন্ত কার্যক্রম শুরু করবে, কোনো রোডম্যাপ আমরা জানতে পারিনি। একাধিকবার যোগাযোগের পরও তাদের থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তদন্ত কার্যক্রম কবে কখন চালু করা হবে আমরা জানতে চাই। মোহাম্মদ বিল্লাল হোসেন আরো বলেন, আয়নাঘর কোথায় কোথায় বানানো হয়েছে, বাংলাদেশে কয়টি আয়নাঘর আছে তা আমরা জানতে পারিনি। বাংলাদেশে যদি আয়নাঘর থাকে তাহলে বিচার বিভাগ, আদালত ও আইন শৃঙ্খলা বাহিনী থাকার কোনো প্রয়োজন নেই। ৪৮ ঘন্টার মধ্যে এসব আয়নাঘর উচ্ছেদ করতে হবে এবং সব আয়নাঘর ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। সব আয়নাঘর ভেঙে দেওয়া হবে। হাসিনার স্বৈরা শাসন হটাতে তাদের অবদান অসামান্য। অবরুদ্ধ সময় বন্দি গণতন্ত্র শেখ হাসিনার এক নায়কতন্ত্রে পিষ্ট দেশ। মত প্রকাশে বাধা, আইনি বেআইনি হুমকি, খুন গুম, মিডিয়ার বড় অংশ স্বৈরাচারের তোষণে ব্যস্ত। কেউ আবার লড়াই করছে অসীম সাহসিকতায়, তবুও অসহায় মানুষ। এমন পরিস্থিতিতে বিদেশ থেকে একদল বাংলাদেশি সাংবাদিক অকুতোভয় লড়ে গেছেন নিজ দেশের মানুষের জন্য, গণতন্ত্র মুক্তির জন্য। শেখ হাসিনার স্বৈরা শাসনের অবসান, তাদের অবদান অবস্মরণীয়। তারা প্রতিনিয়ত বিগত সরকারের দুঃশাসনে নানা চিত্র বিশ্ববাসীর সামনে হাজির করেছে। দুনিয়ার নানা ফর্মে তুলে ধরেছেন নিপীড়িত বাংলাদেশিদের কথা। যেসব সাংবাদিক ব্যক্তি বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনে বড় অবদান রেখেছে তাদের মধ্যে রয়েছেন মুশফিক ফজল আনসারী, পিনাকি ভট্টাচার্য, তাসনিম খলিল, ডক্টর কনক সরোয়ার, জুলকারাইন, সায়েম খান শামী, ফারহাম আব্দুস সালাম, ইলিয়াস হোসেন, মনির হায়দার, শাহেদ আলম, আব্দুর রব ভুট্টো, সাইফুর সাগর, নাজমুল সাকিব জাওয়াদ, নির্জন, ফয়েজ আহমেদ তৈয়ব সহ আরও অনেকে। যুক্তরাজ্য, আমিরাত, সৌদি ও ফিনল্যান্ডে আশ্রয় খুঁজছেন হাসিনা। ভারতে পালিয়ে যাওয়ায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ৪টি দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভার্সন। শেখ হাসিনা ভারতে থাকার ব্যাপারে অব্যাহত কূটনৈতিক চাপে রয়েছে মোদী সরকার, তাই চূড়ান্ত গন্তব্য হিসাবে ভারতে থাকতে চাচ্ছেন না হাসিনা। ভারতের দি হিন্দু পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা এখন এমন ৪টি দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন যেসব দেশে বা তার আশেপাশে দেশের তার নিকটাত্মীয় পরিবারগুলো থাকে। প্রথমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করলেও দেশ দুটি তাকে আশ্রয় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়। তবে হাসিনা হাল ছাড়েনি। ওই দুই দেশের পাশাপাশি তিনি ফিনল্যান্ড, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনাকে খুব অল্প সময়ের নোটিশে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে হয়। সেখানে একটি সেফ হাউসে রয়েছেন তিনি। বাংলাদেশ তার পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারত হাসিনাকে নিয়ে বিব্রতকর অবস্থায় আছে। হাসিনা এখন বিকল্প হিসাবে অন্য দেশের সাথে আশ্রয় লাভের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারত ছাড়লে কোথায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী, এ বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ। শেখ হাসিনাকে নিয়ে তাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে
পরিষ্কার কিছুই বলছে না দেশটি। তবে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আপাতত কোথাও যাচ্ছেন না, কোথাও যাওয়ার জন্য আবেদনও করেননি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয়। প্রশ্ন উঠেছে, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে? প্রতিবেদনে বলা হয়, ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থী মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে। তার কারণ, কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কোনো বাধ্যবাধকতা থাকবে না। কিন্তু ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার জন্য জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার বোন শেখ রেহেনা মেয়ে টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টি এমপি এবং যুক্তরাজ্যে সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে আছেন। শেখ হাসিনার মেয়ে শামা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে বসবাস করেন। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলবে বলছে তারেক রহমান। মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন অব্যাহত আছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে। সাতক্ষীরার কালারোয়ায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি। শেখ হাসিনার গাড়িবহরে হামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির প্রশাসনিক বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ৪ বছর কারাভোগ শেষে নিজ এলাকায় সাতক্ষীরা কালোরুয়া এলে স্থানীয় বিএনপি এই গণসংবর্ধনা আয়োজন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম শেষ হয়ে যায়নি, অনেক কাজ এখনো বাকি আছে, আমাদের আরো সতর্ক হতে হবে। এখন চেনা শত্রুর সঙ্গে প্রতিবেশী দেশের ষড়যন্ত্রে পা দিয়ে বিপাকে পড়েছে দেশের কিছু রাজনৈতিক দল। তারা আপনাদের পাশেই রয়েছে, তাদের সম্পর্কে সতর্ক থাকুন, নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে তাদের মোকাবেলা করুন। তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতন হয়তো হয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে জাতীয়তাবাদী সব শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। লাশ পুড়িয়ে দেওয়ার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বলছে মিয়া গোলাম পরোয়ার। লাশ পুড়িয়ে দেওয়ার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে। সেই সকল শহীদদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমরা সর্ব অবস্থায় সেই সকল শহীদ পরিবারের পাশে আছি। আজ আমাদের দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এখন দেশকে নতুন করে গড়তে হবে। যারা শহীদ হয়েছেন তারা আমাদের জাতীয় বীর। শহীদ পরিবারের স্বজনদের চোখের পানি ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশের মানুষ ইতিহাসে ফ্যাসিবাদের পালিয়ে যাওয়ার ইতিহাস পড়বে। গাইবান্ধা জেলা জামায়াত আয়োজিত বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান গাইবান্ধার শহীদ ৬ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও গাইবান্ধা জেলার সাবেক আমির ডক্টর আব্দুর রহিম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়াসের, অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ আব্দুল সালেক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সাইদুর রহমান সহ আরও অন্যান্যরা।